নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। নৈরাজ্য নৈরাজ্য নৈরাজ্য, রাজনীতিতে ভেসে থাকার একটাই অস্ত্র, নৈরাজ্য সৃষ্টি করুন। আপনার সরকারকে পছন্দ নয়, দেশকে গালাগালি করুন, টুকরো টুকরো করার স্লোগান তুলুন। সরকার বাঁদিক চাপতে বললে ডান দিক চাপুন, সরকার আলোর দিকে এগোতে বললে চোখ বন্ধ করে নিন, কারণ কি আলোর দিকে তো এগোনো যাবে না। কেন্দ্রীয় সরকার বলেছে, সরকার সংস্কারের কথা বললে প্রথমেই বলুন চলছে না, চলবে না, বলতেই থাকুন। ধর্মঘট ডাকুন, জাতীয় সড়ক অবরোধ করুন, ট্রেন জ্বালান, বাস পোড়ান, ঘেটে দিন, সব গুলিয়ে দিন। দেশকে ভুল বুঝিয়ে, চাকরি প্রার্থীদেরকে ভুল বুঝিয়ে, চেটে পুটে যতটা পারেন রাজনৈতিক ফায়দা তুলুন। শর্টকাট বললাম আমি, রাজনৈতিক ফায়দা তোলার বিরোধীদের জন্য। যে রাজনৈতিক দলগুলো এখন গেল রব তুলেছে, তারা কতবার কতজনকে সেনায় ভর্তি হতে উদ্বুদ্ধ করেছে। প্রিয় কমরেড, জবাব চায় তো বাংলা। সকাল বিকেল সেনাবাহিনী নিয়ে কটাক্ষ গালাগাল করার নেতারা এখন খুব উদ্বিগ্ন। পাপ্পু যাদব রাস্তায় নেমে পড়েছেন, বাচ্চাদেরকে 100 টাকা করে দিয়ে চলছে না, চলবে না অগ্নিবাণের বিরুদ্ধে, অগ্নিপথের বিরুদ্ধে লড়াই হচ্ছে। অগ্নিপথের চাকরি পাওয়া নিয়ে জবাব চায় বাংলা। কতবার এই সেনারা সেনাবাহিনীতে নিজের পরিবারের কোনো ছেলেকে পাঠিয়েছেন বা পাঠানোর কথা ভেবেছেন? আচ্ছা ভাবুন তো, 1991 সালে যখন গোটা দেশ দেখলো একটা নতুন সূর্য, পিভি নরসিমহা রাও, যাকে কংগ্রেসই পরবর্তীকালে অনেকটা পেছনে সরিয়ে দিয়েছিল, সেই 1991 সালে দেশে মুক্ত অর্থনীতি প্রবেশকালে ঠিক এমন নৈরাজ্য যদি সৃষ্টি করা হতো, বাস জ্বালানো হতো, ট্রেন পোড়ানো হতো, বা ভাবুন দেশে মোবাইল ফোন যখন এলো, স্রেফ কেন্দ্রের বিরোধিতা করবার জন্য, রাজীব গান্ধী শ্যাম পিত্রদার বিরোধিতা করবার জন্য একের পর এক ধরুন মোবাইল টাওয়ার ভাঙা শুরু হলো। ভাবুন দেশে কম্পিউটার এলো, ঠিক এমনটা হচ্ছে। ধরে নিন আপনাকে কেউ সেনায় চাকরি অফার করেছে, আপনাকে কেউ সেনায় চাকরি অফার করেছে, আপনি চাকরি দিয়ে ধন্য করছেন না, সে চাকরি নিয়ে ধন্য করছে না, গোটাটা অপশনাল। কিন্তু এবার সেই চাকরি প্রার্থী ঢোকার সময় শর্ত দিল, আমাকে কিন্তু মেজরের পোস্টটা দিতে হবে 1 বছরের মধ্যে। যুদ্ধের দিন যদি আমার বন্ধুর সঙ্গে আড্ডা মারতে হয়, আমাকে ছুটি দিতে হবে, আমাকে নাইট ডিউটি দেওয়া চলবে না প্রথম 6 মাস, কমান্ডিং অফিসার কোন ফাইল সই করবে সেটা আমাকে জানাতে হবে। এটা অন্য চাকরিতে হয়, কিন্তু আত্মবলিদান, বলিদান, দেশের জন্য বলিদান দিয়ে সেনাবাহিনীতে এই চাকরি হয় না কমরেড। আপনি ইয়ার্কি মারছেন বা আমাদেরকে ইয়ার্কিটাকে বাস্তবায়িত করবার জন্য বলছেন। এভাবে পৃথিবীর কোন সেনাবাহিনী চলে? সেনাবাহিনীতে কোন সংস্কার করলে সেনাবাহিনী আরো ভালো পারফর্ম করবে সেটা সেনাবাহিনী ঠিক করবে। যারা ট্রেন করছে, যারা পারফর্ম করছে, যারা ট্রেন জ্বালাচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, তারা ঠিক করবে না। পারবেন এটা রাশিয়ায় করতে? জবাব চাইছে বাংলা। পারবেন এটা ইসরায়েলে এই ধরনের শর্ত আরোপ করতে? এত গণতান্ত্রিক পরিবেশ আপনি ছেড়ে দিন, অন্যান্য দেশ আমেরিকান আর্মিতে রয়েছে। কোথায় কোথায় যে দেশগুলোর কথা আপনারা বলেন, কোথায় কোথায় যে দেশগুলোর সাথে তুলনা করেন, সেখানে এই অসভ্যতা বরদাস্ত করে, সেখানকার বিরোধী হোক বা সরকার হোক। বিজ্ঞাপনের একটা লাইন ছিল, পহলে ইস্তেমাল কিজিয়ে ফির বিশ্বাস কিজিয়ে। প্রিয় দর্শক, পহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে। আমার বাংলার, আমার দেশের ভাই বোনেরা নিজেরা পরখ করে দেখুন, নিজেরা পড়ে দেখুন, চোখ কান খুলে রাখুন, অগ্নিপথের গোটাটা বুঝুন। অনেক কিছু আছে চারিদিকে পড়ার জন্য, সেনাবাহিনীর বক্তব্য আছে, কাউকে বিশ্বাস করবেন না। আপনারা নিজেরা নিজেদের কোনটা ভালো সেটা দেখুন। মুখের ঝাল, অন্যের মুখের ঝাল খাবেন না। বিপথে চালনা করছে যারা, তাদের কথা শুনবেন কি শুনবেন না সেটা আপনি প্রাপ্তবয়স্ক হয়ে ঠিক করুন। নিজের সিদ্ধান্ত নিজে নিন। সরকার আসবে, সরকার যাবে, প্রাক্তন এক প্রধানমন্ত্রীর কথাতেই দেশটা যেন থেকে যায়। সেনা সীমান্তে অতন্ত্র প্রহরী হয়ে থেকে যাবে। যে সরকারি আসুক, যে সরকারি পাল্টাক, দেশকে বাঁচান, দেশের জন্য, দশের জন্য। দেশের হাত শক্ত করুন, দেশের সেনার হাত শক্ত করুন, কারণ কি দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। প্রথমেই দেখে নেব প্রতিবেদন। অগ্নিপথেই অগ্নিগর্ভ, প্রকল্প জন্ম না নিতেই আগুন। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি আদৌ প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি জানেন, না পুরোটা না বুঝেই প্রতিবাদের নামে এই তাণ্ডব? যুব সমাজের একাংশ যে পুরোটা না বুঝেই বিক্ষোভ করছেন তা ইতিমধ্যেই স্পষ্ট করেছেন দেশের সেনা প্রধানও। युवाओं का सवाल है, मेरी ये राय है कि उनको ये स्कीम के बारे में पूरी तरह अभी तक जानकारी सही तरह से मिली नहीं है।
एक बार ये समझ जाएंगे पूरे स्कीम के बारे में तो उन्हें विश्वास होगा कि यह स्कीम ना सिर्फ युवाओं के लिए बल्कि राष्ट्र और भारतीय थल सेना तीनों के लिए फायदेमंद और जरूरी है। অগ্নিপথ প্রকল্পে বাহিনীতে নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 23 বছর করা হয়েছে। 4 বছরের সার্ভিসের পর স্থায়ী চাকরির অনেক সুযোগ মিলবে বলে আশ্বাস কেন্দ্রের। সিএপিএফ এবং অসম রাইফেলসে 10% চাকরি সংরক্ষিত থাকবে অগ্নিবীরদের জন্য। উপকূল রক্ষী বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রক সহ 16টি প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থায় 10% সংরক্ষণ। জাহাজ মন্ত্রকের অধীনস্থ মার্চেন্ট নেভিতে সংরক্ষণ। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকেও থাকবে চাকরির সুযোগ। আবাসন ও পেট্রোলিয়াম মন্ত্রকের অধীনস্থ সংস্থাতে মিলবে সুযোগ। শুধু তাই নয়, অগ্নিবীরদের জন্য সরকারি ব্যাংক থেকে সহজ কিস্তিতে ঋণের সুবিধার আশ্বাসও দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের দাবি, অগ্নিবীরদের চাকরি দিতে আগ্রহী বহুজাতিক সংস্থাগুলিও। অতএব 4 বছরের মেয়াদ ফুরলেই যে চাকরি জীবন শেষ, সেই সম্ভাবনা নেই বললেই চলে। অগ্নিবীরদের প্রথম বছর প্রতি মাসে বেতন 30,000 টাকা, দ্বিতীয় বছর তা বেড়ে 33,000 টাকা, তৃতীয় বছর তা বেড়ে হবে 36,500 টাকা, চতুর্থ বছর প্রতি মাসে বেতন হবে 40,000 টাকা, মিলবে 48 লক্ষ টাকার জীবন বীমা। চাকরির মেয়াদ শেষে মিলবে এককালীন টাকা, আয়করে থাকবে সুবিধা। কর্মরত অবস্থায় প্রতিবন্ধী হলে মিলবে ক্ষতিপূরণ। বার্ষিক ছুটি থাকবে 30টি। এছাড়াও থাকবে আর্মি ক্যান্টিনের সুবিধে সহ নানাবিধ ভাতা। অগ্নিপথ প্রকল্পের আসল উদ্দেশ্য হল সেনার গড় বয়সে তারুণ্যের জোর আনা। কেন্দ্রের বক্তব্য, এটা নিছক 4 বছরের চাকরি হিসাবে দেখলে ভুল হবে, কারণ অগ্নিবীরদের 4 বছরের চাকরির মেয়াদ শেষে কার্যত নিশ্চিতভাবেই খুলবে আরও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ। কিন্তু এসবের পরও বিক্ষোভ থামছে কই? খোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে রাজনৈতিক দলের একাংশ। রবিবার কংগ্রেস যন্তর মন্তরে ধর্নায় বসে। আসরে নেমে পড়েছে আম আদমি পার্টিও, পিছিয়ে নেই সমাজবাদী পার্টি আরজেডি। এখানেই উঠছে প্রশ্ন, যে উদ্দেশ্য নিয়ে অগ্নিপথ প্রকল্প, তা কি আদৌ রাজনৈতিক দলগুলোকে ভাবাচ্ছে? যে স্থায়ীকরণের ইস্যুতে আসলে এই বিক্ষোভ, তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবু কেন এই বিক্ষোভ? সরকার তো কিছু ছিনিয়ে নিচ্ছে না, বরং যুব সমাজকে কিছু দিচ্ছে। তাহলে কিসের জন্য এত প্রতিবাদ? রিপাবলিক বাংলা। প্রিয় দর্শক, যে কথাটা বলছিলাম যে সরকার কিছু নিচ্ছে না, আপাতভাবে সরকার এটাই বলছে যে সরকার তো কিছু কেড়ে নিচ্ছে না। সিডিএস কেড়ে নিচ্ছে না, ইন্ডিয়া কেড়ে নিচ্ছে না, এর আগে যে চাকরিগুলোর জন্য পরীক্ষা হতো সেগুলো কেড়ে নিচ্ছে না। উল্টে আরো বেশি করে আরো কিছু নতুন ইন্টার্নশিপের মতো নতুন কিছু অপশনস তৈরি করা হচ্ছে। তাতেও কেন বিরোধ? যদি আপনার পছন্দ না হয় আপনি করবেন না। যেভাবে আপনার টিভি চ্যানেল দেখতে যদি অসুবিধা হয়, তাহলে অন্য টিভি চ্যানেলে আপনি যান। আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ না হয়, অন্য প্রোডাক্ট কেনেন। আপনি কি ভাঙচুর করেন শপিং মলে? আপনি কি নিজের টিভির সেট ভাঙেন? আপনি কি একটা সরকার পছন্দ নয় বলে গোটা দেশটাকে গালাগালি দেন? দেন না হয়তো, এবং সে কারণেই এখন বিতর্কটা কিসের? শুধু রাজনীতির জন্য? এই নিয়ে আজকে উত্তপ্ত বিতর্ক হবে। এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, প্রাক্তন সেনাকর্তা, রয়েছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র, রয়েছেন সুপ্রিয় চন্দ্র, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। আমি প্রথমেই প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্যের কাছে যেতে চাই, এবং খুব অল্প সময়ের জন্য ওনার মূল্যবান সময় আমরা আজকে পেয়েছি। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আমি জানি অনেকগুলো মতামত আছে, ভার্সন আছে, এবং যে কথাটা বারবার বলা হচ্ছে, আজকে আর্মি চিফ নিজেও বলেছেন যে একটা র্যাডিক্যাল রিফর্ম, সেই রিফর্মটা 1989 থেকে করার পরিকল্পনা হয়েছে। 1990 সালের পর থেকে আমরা একটা বড় রিফর্ম দেখেছি দেশে। 1991 সালে মুক্ত অর্থনীতির ইকোনমিক রিফর্মস আমরা দেখেছি। এই যে আর্মির যে রিফর্মসগুলো, আর্ম ফোর্সের রিফর্মসগুলো, এবং বারবার যে কথাটা বলা হচ্ছে তারুণ্যে জোর, ইয়াং ব্লাড, ইয়াঙ্গিস্তানের দেশে ইয়াং ব্লাডকে নেওয়া, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম রিফর্ম কি ঠিক না ভুল? লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য। দেখুন ব্যাপারটা আমাদের পুরো বুঝতে হবে। আপনি বেশ ভালো বিশ্লেষণ করেছেন। প্রথমেই বলি, সিডিএস, এনডিএ এসবের সঙ্গে তুলনা করে লাভ নেই। ওটা অফিসার সেন্ট্রি, আর আমাদের অফিসার সেন্ট্রি চাইনিজ অ্যাগ্রেশনের পর 62 পর একটা শর্ট সার্ভিস কমিশন, তখন বলতো এমার্জেন্সি কমিশন, পরে ওটা শর্ট সার্ভিস কমিশন হয়, 5 বছরের জন্য টার্ম ছিল। কিন্তু ইয়াং সোলজার্স, ইয়াং এয়ারম্যান, ইয়াং সেলার্স
এদের জন্য এরকম কিছু ছিল না। দেখুন 17.5 বছর বয়স, 18 বছর বয়স, ওই বয়সে অনেক যুবক তারা চায় দেশের জন্য কিছু করতে, ন্যাশনালিস্ট, প্যাট্রিয়ট, ওরা আর্মি, এয়ারফোর্স, নেভি জয়েন করতে চায়। তাদের যে সেটা চিরকাল ভালো থাকবে তার কোনো মানে নেই। At that age their risk taking profile is very high. ঠিক। They have got that adventurous attitude. সে তারা ডিফেন্স ফোর্সেসে জয়েন করে তারা দেশের জন্য কিছু করতে চায়। এতে কি হবে, 6 মাসের ট্রেনিং, আমি প্রথমেই বলে দিই যে যে পয়েন্টগুলো নিয়ে এখন কথা হচ্ছে, তাহলে 6 মাসের ট্রেনিং নিয়ে কি আর্মিতে জয়েন করলে, 6 মাস ট্রেনিং করে সে যখন ব্যাটালিয়ন বা রেজিমেন্টে যাবে, ব্যাটালিয়নের প্রত্যেক দিন হচ্ছে ওদের ট্রেনিং। ব্যাটালিয়নের যে কমান্ডিং অফিসার, রেজিমেন্টের যে সিও, তারা কখনো এই নয় যে একবার রেজিমেন্টে এলো বলে ট্রেনিং ইনস্টিটিউটে যেসব ট্রেনিং হয়েছে সেগুলো তাদের ইরোশন হচ্ছে, সেগুলো হচ্ছে। তারপরে 4 বছর বাদে একটা যুবকদের এরকম হতে পারে, তখন তার বয়স কত, 23-24 বছর বয়স, বলে অনেক হয়েছে বাবা, এবার আমরা একটু অন্য কিছু করি, এই 4 বছর উই হ্যাড এ গুড টাইম, বাট লেটস ডু সামথিং এলস। দ্বিতীয় কথা, দেখুন আপনি যেটা বললেন না বয়স কমে যাবে, আমাদের মানে বায়োনেট স্ট্রেংথ যাকে বলে, যখন লড়াইটা লাগে দুশ্মনের কোনো একটা জিনিস ক্যাপচার করতে হয়, সেই লাস্ট মোমেন্ট অফ ব্যাটলে সৈনিকদের অ্যাভারেজ এজ এখন 32। এই অগ্নিবীরের জন্য, এই রিক্রুটমেন্টের জন্য আগামী 10 বছরে রিক্রুটমেন্ট এজটা 26-এ এসে যাবে। 32 বছর বয়স মানে আপনার বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা হয়তো স্কুলে 4-5-এ পড়ছে, একটা নার্সারিতে পড়ছে, আপনার রিস্ক টেকিং প্রোফাইলটা অনেক কমে যায়। এবং তার পাশাপাশি লেফটেন্যান্ট ভট্টাচার্য, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, মার্জনা করবেন। তার পাশাপাশি আরেকটা দর্শকদের বোঝানোর জন্য আমি বলছি যে এর পাশাপাশি আপনি তো এই কথাটা বললেন যে অগ্নিপথ প্রকল্পের মধ্যে কি কি আছে, মানে এটা একটা অদ্ভুত গণতন্ত্রে আমরা আছি, যেখানে ভারতবর্ষ কেন কোনো দেশের সেনাবাহিনী নিজেদের, এটা চাকরিও নয়, প্রকল্পের জন্য এত বোঝাচ্ছে। কোনো সরকারি বা বেসরকারি সংস্থা এই জিনিসটা করে কিনা আমি জানি না, কিন্তু তাও যেহেতু আমরা এত বড় একটা গণতান্ত্রিক দেশ, পৃথিবীর এত বড় গণতন্ত্র, সেখানে আমাদের বারবার যে কথাটা বোঝাতে হচ্ছে অগ্নিবীর এবং তার পাশাপাশি অগ্নিপথ প্রকল্পে লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য আমার হাতে যে কাগজটা আছে সেখানে আমি দেখতে পাচ্ছি সিএপিএফ, আসাম পুলিশ, সেন্ট্রাল ফোর্সেস, উত্তরপ্রদেশ পুলিশ, মার্চেন্ট নেভি, পেট্রোলিয়াম মিনিস্ট্রি, সিকিউরিটি সার্ভিস, প্রাইভেট সেক্টর, সার্ভিস সেক্টর, এই প্রত্যেকটা জায়গায় আছে। এবং এর পরে যদি ওর কিছু ভালো না লাগে, ও ব্যবসা করতে পারবে, তার জন্য একটা আলাদা নিধি যোজনা হিসেবে একটা টাকা দিয়ে দেওয়া হচ্ছে স্যালারির বাইরে। একটা কম বয়সী ছেলে যে পাশ করছে এবং এই যে সার্ভিসটা সেখানে যাচ্ছে, তারপরে স্যালারির বাইরেও একটা টাকা দিচ্ছে, লাইফ ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে। খুব বেশি শুধু তাই নয়, হ্যাঁ দেখুন কান্ট্রি এট লার্জ যদি দেখেন, আপনাদের একটা পুল অফ রিসোর্সেস অ্যাবাউট 1 লাখ লোক পাওয়া যাচ্ছে যারা টেকনিক্যালি অ্যাডভান্স। আমাদের আর্মিতে কোর অফ সিগন্যালস ইঞ্জিনিয়ার, সিএমই, নেভিতে তো আছে, এয়ারফোর্সেও আছে, অনেক টেকনিক্যাল হয়। ভারত ইলেকট্রনিক্স থেকে আমাদের সব পাবলিক সেক্টর আন্ডারটেকিংসেও ওই যে 4 বছর অগ্নিবীররা আর্মিতে বা এয়ারফোর্স বা নেভিতে কাজ করে আসবে, তারা ট্রেনিং পাবে, একটা ডিসিপ্লিন পুল অফ ম্যান পাওয়ার, একটা অর্গানাইজ পুল অফ ম্যান পাওয়ার, একটা ডেডিকেটেড পুল অফ ম্যান পাওয়ার, একটা nationalistic pool of manpower. They will be available for everybody in the country, all the companies, everybody. এরকম নয় they are restricted to only the paramilitary forces and all. তো এই যে একটা লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, এটা তো বোধহয় আমরা দেখেওছি এর আগে, বহু প্রাক্তন সেনাকর্তা, বহু যারা সুবেদার হিসেবে কাজ করেছে বা গ্রাউন্ড স্টাফ হিসেবে যারা আর্মিতে এয়ারফোর্সে কাজ করেছে, তারা পরবর্তীকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন এস্টাবলিশমেন্টে, কি এস্টাবলিশমেন্ট, বিধানসভা হোক, লোকসভা হোক বা পার্লামেন্টের ভবন হোক, সরকারি দপ্তর হোক, সেখানে সিকিউরিটি অফিসার, সিকিউরিটি ইনচার্জ হিসেবে কাজ করেছে। আমরা এখনো যাদের সাথে প্রতিদিন প্যানেলে বসি, তার মধ্যে থেকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন এনএসজি কমান্ডো আছে, দীপাঞ্জন চক্রবর্তী, ডেপুটি কমান্ড্যান্ট। উনি নিজে জেএনইউতে যে সিকিউরিটি সিস্টেম, অনেকেই জানেন না, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির যে সিসিটিভির সিকিউরিটি সিস্টেম, সেটা ওনার হাতে তৈরি করা। কারণ কি, জেএনইউ এর মতন ইউনিভার্সিটি মনে করেছে যে ভেটারেন্স যারা রয়েছে, যতই কম সময় কাজ করুক, যতই বড় সময় বেশি সময় কাজ করুক, তাদের এই ফাউন্ডেশনটা আছে। এটা কি অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে যায় না, যে ইউ আর কামিং ফ্রম আ ব্যাকগ্রাউন্ড অফ আর্মি, ইউ আর কামিং ফ্রম আ ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান এয়ারফোর্স বা আর্ম ফোর্স। আর দ্বিতীয় কথা হচ্ছে
যে 26 বছর বয়সে যদি সবাইকে পেনশন দিতে আরম্ভ করা হয়, তাহলে ইট উইল বি দ্য ডিক্লারেশন অফ দ্য ভেটারেন্স অ্যাট এ ভেরি আর্লি এজ। পেনশন দেওয়া হয় না, পেনশন দেওয়া হয় না এই বলে যে কথা উঠেছে, কারণ আপনি যেরকম বললেন যে প্রত্যেক গ্র্যাচুইট প্রভিডেন্ট ফান্ড কেটে যেমন 30,000 টাকা প্রথম বছরে পাবে, তার থেকে 9,000 কেটে আর 9,000 দেবে সরকার, এরকম করতে করতে তারা দে উইল গেট এ পার্টস অফ 11.71 লাখ যদি 4 বছর বাদে তারা আর্মিতে না থাকে। আর যে দেখা গেছে 100%-এর মধ্যে অ্যাবাউট 55 থেকে 60% উইল বি কিন টু রিমেইন ইন আর্মি। It will never be more than that. সেই youngster যে জয়েন করেছে, he has got lot of other ambitions to fulfill at a later age. একদমই অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন। আমার শেষ প্রশ্ন আপনাকে, লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, একটা প্রসঙ্গ রাজনৈতিক ব্যক্তিত্বরা করছে যে 4 বছর পরে যদি কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনে এই ছেলেগুলো চলে যায় তাহলে কি হবে? গেল রব তুলে দিচ্ছে যে 4 বছর পরে তো এটা মিলিটেন্ট অর্গানাইজেশনে চলে যেতে পারে। এটার কি উত্তর দেবেন আপনি? এটা কিন্তু একটা ঠিক সন্দেহ। আর প্রথম কথা যে যারা 4 বছরে আর্মিতে কাজ করে তারা তখনই মিলিটেন্ট অর্গানাইজেশনসে চলে যাওয়ার চান্সটা খুব কম। চান্স ক্যান নেভার বি জিরো, চান্স আছে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন সেটা আমাদের সরকারকে লক্ষ্য রাখতে হবে। যেমন আপনি এতগুলো ডিপার্টমেন্ট বললেন, তারা জব করবে, প্রাইভেট সেক্টরস করবে, পাবলিক সেক্টরস করবে, সেদিকে নিশ্চয়ই লক্ষ্য রাখতে হবে যে এরা যেন হেড হান্টার্স টেররিস্ট অর্গানাইজেশন থেকে থাকে। টেররিস্ট অর্গানাইজেশন এর কাছে টাকার কোনো অভাব নেই, তারাও হেড হান্টিং করে ওই রকম লোককে হু ইজ আর্ম ট্রেন্ড, ওয়েপন ট্রেন্ড, ডিসিপ্লিন, ওরাও এরকম একটা কোর্স চায়, সেগুলোকে লক্ষ্য রাখতেই হবে। সেটা অর্থাৎ ফ্র্যাঙ্কেনস্টাইনও তৈরি হতে পারে, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। যে কথাটা বলা হচ্ছিল যে র্যাডিক্যাল রিফর্মসের ভালো দিক খারাপ দিক দুটো দিকই আছে, কিন্তু আটকে দেওয়া কেন হচ্ছে? ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আপনাকে এই রাজনৈতিক তরজা উত্তপ্ত বিতর্কের মধ্যে রাখছি না, বাট থ্যাংক ইউ সো মাচ রিপাবলিক বাংলায় আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি ওপেন হাউস ডিবেট করে দিচ্ছি যারা রয়েছেন এই মুহূর্তে। শঙ্কুদেব পান্ডা রয়েছেন, সুপ্রিয় চন্দ্র রয়েছেন, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সুমন রায়চৌধুরী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শঙ্কুদেব, অসুবিধাটা কোথায়? এত কিছু বোঝানো হচ্ছে, এত কিছু করা হচ্ছে, এবং আমার মনে পড়ে যাচ্ছে কোথাও গিয়ে এই ব্যর্থতাটা, সরকার হয়তো সব কিছু চাইছে, প্রধানমন্ত্রী চাইছেন, ডিফেন্স মিনিস্ট্রি চাইছে, সেনাবাহিনী চাইছে, আসলে অপদার্থতা কি যারা কেন্দ্রীয় সরকারকে ডিফেন্ড করার জন্য একদম গ্রাউন্ড লেভেলে যাচ্ছেন, একদম টিভি চ্যানেলে আসছেন, তোমাদের, কারণ কি তোমরা কোনো কিছু বোঝাতে পারছো না। কৃষি বিল ভালো ছিল, মনিটাইজেশন ডিমনিটাইজেশন ভালো ছিল, খারাপ ছিল, এখন যে জিনিসটা এটা মহৎ উদ্দেশ্য, কিন্তু আসলে সাধারণ মানুষকে বোঝানো যাচ্ছে না, ছেলেমেয়েগুলোকে কার্যত এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, গোটা দেশে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। কি বলবে? দেখুন, এই প্রকল্প একটা ঐতিহাসিক পদক্ষেপ এই সরকারের। আমি শুরুটা করতে চাই মনীশ গুপ্তর কাছ থেকে। মনীশ গুপ্তর নাম আপনারা সবাই জানেন, এখানকার টপমোস্ট প্রোফাইল আমলা ছিলেন, তৃণমূল কংগ্রেসের পরে এমপি হয়েছেন। মনীশ গুপ্তদের মতো লোক, কর্নেল সব্যসাচীদের মতো লোকেদের কঠিন সময়ে আর্মি অ্যাডপ্ট করেছিল অফিসার হিসেবে, পরে তারা বিভিন্ন জবে অ্যাবজর্ব হয়েছেন। তিনি যেমন পরে এই অ্যাডমিনিস্ট্রেটিভ জবে এসেছেন, কিন্তু সেই সুবিধাটাও তিনি পেয়েছেন এখানে কাজ করবার জন্য। আমি এই কথাটা কেন বলছি, কারণ এই প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে কেউই আলোচনা করছেন না। দেখুন, প্রথম ব্যাচ যেদিন বেরোবে সেদিন 75% 25% অ্যাডপশন আর্মিতে হয়ে যাবে, বা এয়ারফোর্সে হবে, বা নেভিতে হবে। বাকি 75% কিন্তু এই সিভিক সোসাইটিতে থাকবেন, তারা বিভিন্ন জায়গায় অ্যাবজর্ব হবেন এবং ভারতবর্ষের অধিবাসী হবেন। প্রতি বছর এই সংখ্যাটা বাড়তে শুরু করবে। কাল বা পরশু যদি বড় একটা কোনো ঘটনা বা বড়, ভগবান না করুন, কোনো যুদ্ধের পরিস্থিতি হয়, তখন আমাদের ম্যান পাওয়ার বা রিসোর্সেসের কোনো অসুবিধা হবে না, আমরা এখান থেকে সেটা পুল করতে পারবো। তো এই একটা বড় জায়গা আমরা ওভারলুক করে যাচ্ছি, 1 নম্বর। 2 নম্বর, সেনাবাহিনীর বয়স কম রাখাটা খুব জরুরি হয়। এই শ্রেণী আমি জাস্ট 2 সেকেন্ডের জন্য আমি একটু বিরত করছি। সুপ্রিয়, সুমনবাবু, অনির্বাণ, তিনজনেই সম্ভবত শঙ্কুদেবের বিরুদ্ধে বলবে, তোমরা লিখে রাখছো নিশ্চয়ই, এগুলো কিন্তু তোমাদেরকে কার্যত এর কাউন্টার আমরা করবো 30 সেকেন্ড করে। বলুন। দেখুন, আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বলবো, একটা সেনাবাহিনীর ক্ষেত্রে
ক্ষেত্রে বয়স খুব গুরুত্বপূর্ণ। ইয়াং এনার্জেটিক ফোর্স যতটা কানেক্টেড থাকবে গড় বয়স ততটা কমে যাবে। 3 নম্বর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে 3 নম্বরে রয়েছে আর্মিতে খরচা করবার জন্য বা এই সমস্ত জায়গায় অর্থ ব্যয় করবার জন্য। দেখুন, আপনাকে বুঝতে হবে আমাকে রেজিমেন্টেড এমন ফোর্স রাখতে হবে, ম্যান পাওয়ার রাখতে হবে যাকে প্রয়োজন বোধে আমি ব্যবহার করতে পারি। কারণ যুদ্ধের এখন যা কন্টিনজেন্সি রিসোর্স যেটাকে বলা হয়, কারণ যুদ্ধের এখন পরিস্থিতি ম্যান পাওয়ারের থেকে অনেক বেশি টেকনিক্যালি চলে গেছে। একদমই তাই। এবং সাইবার সিকিউরিটি থেকে শুরু করে সফট ওয়ার থেকে শুরু করে আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় দেখেছি। সেজন্য না আমি রাইট কি রং এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সুপ্রিয় কেন রং সাইডে যাচ্ছ? দেশের জন্য দশের জন্য কি রং সাইডে যাচ্ছ না জবাব চাইছে তো বাংলা। একটা লাইনই বলবো, যারা সাধারণত এই বক্তব্য রাখছেন তারা শুধুমাত্র নির্দিষ্ট নিজেদের পলিটিক্যাল ইন্টারেস্ট ছাড়া অন্য কোনো কারণে রাখছেন না, এবং ওদের বক্তব্যের জন্য লোকে উত্তেজিত হয়ে যাচ্ছেন, লোকে রিয়াক্ট করছেন। এই তো সুমনদা কংগ্রেস থেকে এসেছেন, ওনাকে বলবো মনীশবাবু কি বলেছেন, আপনাদের দলের আপনাদের নেতা, সিনিয়র নেতা, তার রিয়াকশন দেখুন, দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি সিরিয়াসলি বোঝেন যে এখানে রিফর্মস দরকার তাহলে এই প্রজেক্টকে ইমিডিয়েটলি অ্যাডপ্ট করা উচিত। বেশ আমি সুপ্রিয়র কাছে যাচ্ছি, 20 সেকেন্ড সময় বাকি আছে, কিন্তু সুপ্রিয়কে 30 সেকেন্ড সময় দেওয়া হোক। কিন্তু তার আগে সুপ্রিয়, প্রবলেমটা কোথায় হচ্ছে? মানে কেন্দ্রীয় সরকার বা বিজেপি বা তুমি নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে পছন্দ করো না, রাজনাথ সিংকে পছন্দ করো না বলে কি কার্যত গোটাই অগ্নিপথ প্রকল্পটাকেই বন্ধ করে দিচ্ছ? আরে তোমরাই তো বলছো যে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কেন্দ্রে যাবেন, তোমরা হয়তো কেন্দ্রীয় মন্ত্রী হতে পারো, স্বপ্ন তো অনেক দেখা হচ্ছে, দেশটা তো থাকবে সুপ্রিয়, সেনাবাহিনী থাকবে, প্রবলেমটা কোথায় হচ্ছে? ঠিক, তুমি চেষ্টা করলে স্বপ্ন দিয়ে। আর আমার আগে বিজেপির যে প্রতিনিধি বক্তব্য রাখছিলেন, গোটা প্রকল্পটার মধ্য দিয়ে স্বপ্নকে আঘাত করা হচ্ছে, স্বপ্নকে টার্গেট করা হচ্ছে। কিভাবে? যেরকমভাবে সেনাবাহিনীর ক্ষেত্রে, বিশেষ করে পদাতিক সেনাবাহিনীর ক্ষেত্রে তারুণ্যের ওপর জোর দেওয়াটা জরুরি, সেরকমভাবে যে কোনো কাজের ক্ষেত্রে কাজের নিরাপত্তা, জব সিকিউরিটি, সেটা জরুরি। প্রথম কথা, আজকে তুমি ময়ূকদা, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি নিশ্চয়ই কৈলাস বিজয়বর্গীয় এই নামের কাউকে চেনো, বিজেপি নেতা, পশ্চিমবঙ্গের দায়িত্বেও ছিলেন। আজকে কৈলাস বিজয়বর্গীয় দর্থহীন ভাষায় এই প্রকল্পের একটা ভালো দিক বলেছেন সেনাবাহিনী যাদের ট্রেনিং থাকবে আমরা তাদের বিজেপি অফিসে দারোয়ান হিসেবে কাজে লাগাবো। একেবারে কোট আনকোট বলছি, কোথাও মানে একটা ওয়ার্ডও চেঞ্জ করা হয়নি। ফলে প্রধানমন্ত্রীর ভাবনা কত মহৎ, প্রধানমন্ত্রী কত বৃহৎভাবে ভাবছেন, সেটা গড়পড়তা অ্যাভারেজ যারা বিজেপি লিডার্স যারা বিষয়টাকে ডিফেন্ড করছেন সেখান থেকে একেবারে পরীক্ষিত, প্রমাণিত, সামনে চলে এসছে। আজকে যাদের সেনাবাহিনীর ওপর আজকে শঙ্কুদাও একটু আগে বলছিল যে আমাদের প্রচুর খরচা হয় প্রতিরক্ষা খাতে, সেনাবাহিনীর খাতে, তা আমাদের প্রশ্ন, তাদের প্রতিরক্ষা খাতে কি খরচা কমাতে চাইছে বিজেপি? আজকে একটার পর একটা সেশনে, আমাদের হাউস সেশনে পার্লামেন্টারিয়ানদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ছে, নিশ্চিতভাবে সেখানটায় ভাবনা চিন্তা করা প্রয়োজন। কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে খরচা করতে গেলে এদের যত গা জ্বালা, যত গা অ্যালার্জি। আমি দ্বিতীয় কথা বলতে চাই, এর আগে ডিমনিটাইজেশন যখন হয়েছিল আমরা 60টা চেঞ্জ মাত্র 50 দিনে দেখতে পেয়েছিলাম। তার মানে সরকারের ভাবনা যদি নিখুঁত হয়, মডেল ডিজাইন যদি নিখুঁত হয়, তাহলে 50 দিনে 60টা পরিবর্তন করতে হয় না। আমরা যখন আমি বলিনি, আমি ফ্যাক্টস কিছু বলে দিতে বলবে, জিএসটি যখন হয়েছিল আমরা 10 মাসে জিএসটি যখন লাগু হলো 10টা মাসে 376টা পরিবর্তন দেখতে পেয়েছিলাম। আর এই অগ্নিপথ যেটা নিয়ে তোমরা এত ডিফেন্ড করছো, কৃষি বিলের মতো, কৃষি বিলেও ডিফেন্ড করে গেছিল, মানে প্রায় দুগালে থাপ্পড় মেরে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং। এই অগ্নিপথ 5 দিনে প্রায় 11টা চেঞ্জ 5 দিনের মধ্যে আনা হয়েছে। অর্থাৎ প্রথম যে বিলটার খসড়া নিয়ে আসা হলো সেটা যদি নিখুঁত মডেলের হয়, নিখুঁত ডিজাইনের হয়, সুপ্রিয়, ঠিক এই জায়গাতে আমি শঙ্কুদেবের কাছে যাব। সরকার কনফিডেন্ট নয় কি? সরকার কি কনফিডেন্ট নয়? কৃষি বিলের কথা ঠিকই তো বলছে যে কৃষি বিলটা তো পরে প্রত্যাহার করতে হলো, এখানেও এতগুলো রিফর্মস আনা হচ্ছে। এবং তার পাশাপাশি তুমি বলার আগে জাস্ট আমি একবার মেনশন করে দিতে চাই, সুপ্রিয় কৈলাস বিজয়বর্গীয় যে কথাটা বলেছে যে অগ্রাধিকার দেওয়া হবে সুরক্ষার কাজে, বিজেপির অফিসের সিকিউরিটি না, সিকিউরিটি বাংলা দারোয়ান বিজেপি অফিসের বাংলা বিজেপি অফিস। তার মানে যে পার্লামেন্ট বা বিধানসভায় যিনি সিকিউরিটির দায়িত্বে থাকেন, তোমাদের যারা নেতা মন্ত্রীদের সিকিউরিটির দায়িত্বে থাকে, তারা পার্লামেন্ট বা বিধানসভা সাংবিধানিক জায়গা তুমি জানো, সিকিউরিটি অফিসার হয় না। আমি ডিফেন্ড করছি না, আমি একটা জায়গাতে বলছি, আমি শুধু এই জায়গাটাতে বললাম যে এই কোন চাকরি ছোট বা বড় হয় না, কোন চাকরি ছোট বা বড় হয় না। যেরকম পেট্রোলিয়াম মিনিস্ট্রিতেও কাজের সুযোগ আছে, ঠিক সেরকম ভাবে তো আমরা তো নিজেরা দেখেছি ভেটারানদের নামে তো পেট্রোল পাম্প দেওয়া হয়। সুতরাং হঠাৎ করে এই সুরক্ষার যে অফিসের ব্যাপারটা, সুরক্ষা অফিস না, বিজেপি আমাদের অফিসে আমরা দারোয়ান হিসেবে নিযুক্ত করতে পারি ভারতবর্ষের সেনা যারা কাজ করছেন। এটা হতেই পারে, একজন দুজন করলে, এটা যদি উদ্দেশ্য হয়, টার্গেট হয়, সেটা হতাশার। থ্যাংক ইউ
সুদীপ্তর উত্তর দেওয়ার আগে বলবো যে সুদীপ্তর সমস্ত কথাই আমি একসেপ্ট করে নিতাম যদি সুদীপ্ত এবং সুদীপ্তর সরকার এখানকার যাদেরকে রাস্তায় ঘন্টার পর ঘন্টা সুপ্রিয় রাস্তায় দাঁড় করিয়ে রেখে 2000 টাকা স্যালারি দিয়ে সিভিক পুলিশ রিক্রুট করে, তারা যদি এই ব্যাপারটা পজিটিভ অ্যাপ্রোচ নিত আমি ওর সমস্ত যুক্তি মেনে নিতাম। আমি এই প্রসঙ্গে যেতে চাই না, আমি শেষ করে নিই। বলে বলতে দেবেন না, বলে বলতে দেবেন না। আপনাকে আপনার সাথে কথা হচ্ছে না, ছাড়বো কি? আরে আপনার সাথে কথা আমি বলছি না, আপনার সাথে কথা বলছি না। শুনতে হবে, ঠিক বলছি বলে। আপনি কে? আমি বলছি আপনি না শুনলে কান বন্ধ করে থাকুন। সিভিক ভলেন্টিয়াররা পুলিশের কাজ করে না, পুলিশিং এর কাজ পুলিশরা করে। সিভিক ভলেন্টিয়ারদের নির্দিষ্ট কাজ আছে, আর এদেরকে তৃণমূল কংগ্রেসের রেজিমেন্টেড ক্যাডার শঙ্কুদেব তৃণমূল কংগ্রেসকে বলবো যে দারোয়ান বা এই শব্দগুলো যেই শব্দ হোক না কেন, যে কাজই হোক না কেন, আমরা ব্যক্তিগতভাবে কোনো ছোট বড় করছি না। হ্যাঁ ময়ূক, আমি আপনাকে একটা কথা বলি, ভারতীয় জনতা পার্টিতে নির্দিষ্ট কাজ আছে, ভারতবর্ষে আমাদের এত দপ্তর আছে, সেই দপ্তরে আজকের দিনেও এক্স সার্ভিসম্যানেরা কাজ করছেন, সম্মানের সাথে তারা আমাদের সিকিউরিটি দেখছে। আমাদের দিল্লিতে যে অফিস, সেই অফিসে আমরা অ্যাডপ্ট করেছি। আমি এই তর্কে যেতে চাই না। আমি এই রাজনৈতিক তৃণমূলী বিশ্লেষকের ব্যাপারে কথা বলতে চাই। আপনি 4 বছরে শেষ করে দিচ্ছেন কেন? করছেন এটা না, আরে আপনার কথা বাদ দিন, আপনাদের কথা। আপনারা ভাই সিভিল পুলিশটা চেঞ্জ করে দিন, টেররিস্ট বলেছিলেন, আপনারা কৃষকদের জঙ্গি বলেছিলেন, তারপরে কি হলো? তারপরে কি হয়েছিল? তারপরে কি হয়েছিল? তারপর মাথা নোয়ালেন কেন? তারপর মাথা নোয়ালেন কেন? খালিস্তানিয়ার মাথা নোয়ালেন কেন? খেয়ে গেছেন ওখানে, এখানে আবার থাপ্পড় খাবেন, এখানে আবার থাপ্পড় খাবেন। এক সেকেন্ড, আমরা সরকার কখনো মানুষের সাথে লড়াইয়ে আগ্রহী নয়। আমরা বোঝাতে পারিনি কৃষকদের, তারা বোঝেননি, তাদের প্রায়োরিটি তাদের বোঝা। এক সেকেন্ড, কৃষক না খালিস্তানি, আগে সেটা ঠিক করুন। উত্তরটা নিন। হ্যাঁ নিশ্চয়ই, বলুন কোনটা। দেখুন, দেখুন না, কৃষক না খালিস্তানি সেটা আগে বলুন, তারপর শুনছি। খালিস্তানিরা খালিস্তানি, কৃষকরা কৃষক। না না, যারা আন্দোলন করছে তারা খালিস্তানিরা আপনারা বলেছেন। একদম বলিনি। যারা আন্দোলন, পেছনে খালিস্তানিরা ছিল, পেছনে সামনে কি বলেছেন খালিস্তানিরা বসে আছে। কৃষকদের কথা বলেননি, তাহলে খালিস্তানিরা দেশ বিরোধী। আপনাদের মতো টুকরা টুকরা জ্ঞানের জন্য আজকে অগ্নিপথ করা যাচ্ছে না। আপনাদের মতো টুকরা টুকরা জ্ঞান, আপনারা দেশটাকে শেষ করে দিতে চান। আপনারা সব বিক্রি করছেন, এবার সেনাবাহিনীকে বিক্রি করছেন। এক এক করে সুমন রায় চৌধুরীর কাছে। অনির্বাণ আসছি তোমার কাছে, অনির্বাণ আসছি তোমার কাছে। সুমন রায় চৌধুরী আছে কংগ্রেসের তরফ থেকে। সুমন রায় চৌধুরী দেশদ্রোহী, আপনারা দেশের ভেতরে সুমন রায় চৌধুরী আপনি কি করেছেন দেশের জন্য? সুমন রায় চৌধুরীর কাছে যাই। সুমন রায় চৌধুরী, বেশ অনির্বাণ শঙ্কু আমি আসছি তোমাদের কাছে আসছি। অনির্বাণ শঙ্কু তোমাদের কাছে আসছি। অনির্বাণ শঙ্কু আসছে, আমি সুমন রায় চৌধুরীর কাছে দিয়ে। সুমন রায় চৌধুরী সমস্যাটা কোথায়? সুমন রায় চৌধুরী যেভাবে আপনারা 100 বছর ধরে দেখুন, আমরা আজকে এখন বলছি নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। আপনারা তো 100 বছর ধরে নাকি এই কথাটাই বলতেন, এখন আপোষ করছেন কেন? সবকিছু বিজেপি মানে ভেসে থাকার জন্য, নৈরাজ্যের জন্য নৈরাজ্য সৃষ্টি করা। কোন নৈরাজ্যকে আমরা সমর্থন করি না। ট্রেন চালাচ্ছে কারা? বাস চালাচ্ছে কারা? কংগ্রেসের লোকেরা গিয়ে ট্রেন চালাচ্ছে। আপনি অনেক বলছেন এই কথাটা। আমি আপনাদের টিভি চ্যানেলকে প্রশ্ন করছি, মাননীয় সঞ্চালককে এত বড় নেটওয়ার্ক, আপনাদের তো এত বড় ল্যান্ড, কংগ্রেস গিয়ে ট্রেন চালাচ্ছে, কারা চালাচ্ছে? কাদেরকে সমর্থন? বাংলা বন্ধ, ভারত বন্ধ, বিহার বন্ধ। আরে দাদা আপনি থামুন, আমি আসছি আমি সুমন বাবু ট্রেন চলছে বিজেপির সরকার, সব যে নাম বলুন, গ্রেফতার করে দেখান। একদম গ্রেফতার কোথায় গ্রেফতার হয়েছে? কোন বিরোধী নেতা গ্রেফতার হয়েছে? কি পশ্চিমবঙ্গে হয়েছে নাকি? গ্রেফতার নেতা কোথায় গ্রেফতার হয়েছে? আরে মশাই এখানে বলুন না, এখানে বলুন, এখানে বলুন কারা চালাচ্ছে বলুন। আপনাদের নেতা তো পোশাক দেখে চিনে যায়, পোশাক দেখে চিনে যায় কে চালিয়েছে এখানে। আরে বিহারে কারা ট্রেন চালিয়েছে? বিহারে কারা ট্রেন চালিয়েছে? বিহারে কারা ট্রেন চালিয়েছে? আপনাদের সরকার কি করেছে? তার পেছনে নির্দিষ্ট বিরোধীদের রাজনৈতিক নাম বলুন না। একবার আমি সুমন রায় চৌধুরীকে, সুমন রায় চৌধুরীকে টাইম দিচ্ছি। কাউকে বলতে দিচ্ছি না, ও কাউকে আপনি বেঁচে যাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি চালাচ্ছেন কেন? আপনি বলবেন। আমি টাইম সেট করছি। সুমন বাবু শুনে নি, প্ল্যান্ড ওয়েতে। আরে আপনাকে টাইমার দিচ্ছি, টাইম বেঁধে দিচ্ছি, কিন্তু আপনি বলুন যে কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্টটা কি এখানে?
প্রি প্ল্যান্ড ওয়েতে কংগ্রেস বিরোধিতা কেন করছে? প্রি প্ল্যান্ড ওয়েতে সর্বক্ষেত্রে সরকারের সব জায়গায়, শুধু সেনাবাহিনী নয়, প্রি প্ল্যান্ড ওয়েতে নরেন্দ্র মোদী সরকার স্থায়ী চাকরির কনসেপ্টটা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। এর জন্যে সারা ভারতবর্ষে আজকে আন্দোলন চলছে। সেকেন্ড পয়েন্ট, আপনারা বলছেন এরা সেনাবাহিনীতে চাকরি করবে এবং বিজেপির প্রতিনিধি বললেন প্রয়োজন হলে ক্রাইসিসে এদের তুলে আনা হবে। যে ঢোকার সময়ই জানবে যে 4 বছর পরে আমাকে 12 লক্ষ টাকা নিয়ে বাড়ি চলে যেতে হবে, সে কতটা দেশ সেবার মন নিয়ে দেশ সেবা করবে আর তারপরে কতটা প্রিপেয়ার্ড হয়ে থাকবে যদি যুদ্ধ লাগে আবার ফিরে আসার জন্য। মিথ্যে কথা, ছেলে মানুষই হচ্ছে এটা। বেশ শঙ্কুদেব পান্ডা 30 সেকেন্ড। দেখুন, প্রত্যেককে 30 সেকেন্ড করে দেবো এবার। দেখুন, কংগ্রেস নেতারা বলছেন, সুমনদা বলছেন, বিরোধীরা বলছেন যে যাদের চাকরি পার্মানেন্ট হবে না তাদের দেশ সেবায় খোট থাকবে। এই আশ্চর্যজনক অভিযোগের কোনো মানে হয় না। তার মানে টাকা দিয়ে যাদের দেশ সেবায় আনতে হয় তারা তো তাহলে এমনি খোট থাকবে, কারণ টাকাই তাদের কাছে ইম্পর্টেন্ট হবে। আমি শুধু একটা লাইন দিয়েই শেষ করে দেবো, 30 সেকেন্ড তো, সুমনদার জন্য। সুমনদা বলছেন যে কেন্দ্র সরকার চাকরি বন্ধ করে দিতে চাইছে। ভাই, কেন্দ্র সরকার স্থায়ী চাকরি দিচ্ছেন, তার প্রসেসটা চেঞ্জ করেছেন। যারা বেরোবেন তাদের 25% ডিরেক্টলি সেনাবাহিনীতে অ্যাডপ্ট করা হবে। এটা বুঝতে হবে আপনাকে। চাকরির অপরচুনিটি হচ্ছে। একদম সত্য কথা বলছেন, একদম সত্য কথা, কেন বলছেন অসত্য কথা? অসত্য কথা এই কারণে, আরে আমার কাছে লিস্ট আছে, সিএপিএফ, আসাম পুলিশ, মার্চেন্ট নেভি, পেট্রোলিয়াম, সিকিউরিটি সার্ভিসেস, প্রাইভেট সেক্টর। এবার সবকিছুই যদি আপনার মনে হয় যে বাড়ির সামনে, ময়ূর নিশ্চয়ই আপনার কাছে লিস্ট রয়েছে, আমি সে কথা আমার কাছে না, এটা টুইটার থেকে, ফেসবুক থেকে, আপনার হোয়াটসঅ্যাপেও চলে আসবে। 25%কে ওরা সুযোগ দেবে স্থায়ী চাকরিতে অ্যাবজর্ব করার জন্য। এরপরে বলছে, আমি প্রশ্ন করেছিলাম একজন সেনা অবসরপ্রাপ্ত সেনাকর্তাকে, এই 25% জায়গায় যদি দেখা যায় 40% এলিজিবল, তাহলে বাকি লোকেদের কি হবে? কি হবে মানে আবার অ্যাডপ্ট করা হবে। আসাম পুলিশ তো বলেছে, কবে অ্যাডপ্ট করা হবে? পুলিশ তো বলেছে, আরে 4 বছর পরে তো সরকার পুলিশ বলছে 4 বছর পরে তো নরেন্দ্র মোদি থাকবে না। কে কাকে অ্যাডপ্ট করবে? মিথ্যে কথা বলছো কেন তোমরা? সুপ্রিয় কিছু বলবে বলছে। সুপ্রিয় তোমরা মিসগাইড করছো। আচ্ছা, মিসগাইড কে করছে না করছে, দুধ পানি কা পানি হবে। সুপ্রিয় তোমরা স্থায়ী চাকরি তুলে দিচ্ছ স্টেপ বাই স্টেপ, সেটা মানুষ বুঝতে পারছে না। 25% ডিরেক্টলি আসবেন, আপনি কি বলছেন? আসছে তো ডিরেক্টলি। সুপ্রিয়, এইটা বারবার মানে বেশি একই কথা বারবার বললে কি তার মানে সেটা অর্ধ সত্য থেকে পুরোপুরি সেটা সত্য হয়ে যায়? এই বিষয়টা পৃথিবীতে দুজন সমাধান করতে পারে। একজন তো নেই গোয়েবেলস, আরেকজন বিজেপির যে অমিত মালব্য নাকি একটা আছে, ওরা বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। দ্বিতীয় কথা, যে ভারতবর্ষের সেনা আমাদের অহংকার, পৃথিবীর মধ্যে মানে বাকি শত্রু দেশগুলোর কাছে ত্রাসের মতো। ফলে এই সেনাবাহিনীর মডেলকে নিয়ে, ডিজাইনকে নিয়ে যারা নতুন করে ভাবতেই পারেন, কিন্তু লেফটেন্যান্ট জেনারেল আমার কথা বলছি না, যখন সেনা নিয়ে কথা হচ্ছে তখনই প্ল্যান্ড ওয়েতে বিজেপি প্রতিনিধিরা প্রায় প্রতিদিন, তোমরা যত ডিবেট করে ব্যাপারটাকে মানুষকে বোঝাতে চাইছো, তত এরা এদিক ওদিক ঘুরিয়ে ব্যাপারটাকে গোলমাল করে, চেঁচামেচি করে, অযথা লোকের মধ্যে একটা বিভ্রান্তি বেশি করে ছড়াচ্ছে। সরকার বেশি দায়ী। এক্স্যাক্টলি, কারণ সরকার জানে কোভিড হওয়ার জন্য জানে ব্যাপারটায় গোলমাল আছে, ব্যাপারটায় গোলমাল আছে, এটা সরকার জাস্টিফাইড। আরে ভাই, আরে ভাই, 5 দিনে 11 বার পরিবর্তন করতে হয়েছে, এটা আমি পরিবর্তন করিনি। আচ্ছা, ব্যাপারটা গোলমেলে সরকার এটা প্রথম হ্যান্ডে মেনে নিচ্ছে, ফার্স্ট হ্যান্ডে সরকার মেনে নিচ্ছে, কারণ 5 দিনে 11টা পরিবর্তন সরকার করেছে। কি 11টা পরিবর্তন হচ্ছে বলো? প্রথমে কত বছর বয়স ছিল? 11টা হয়েছে। তুমি জানো আমি কোভিডের জন্য আরেকটা রিফর্মের কথা বলছি, পরিবর্তন জিএসটি আপনাদের সরকারের একটা রিফর্ম ছিল, 376 সুমনদা আপনি বলবেন, 30 সেকেন্ড বলে নিন। আপনি বলবেন 30 সেকেন্ড বলে নিন। সুমনদা আপনি বলুন 30 সেকেন্ড কি কি ভুল আছে, 30 সেকেন্ড বলে নিন আপনি, আনইন্টারাপ্টেড, সবাইকে সময় দেবো। বলুন সুমন রায়চৌধুরী, 30 সেকেন্ড বলুন। কি 11টা ভুল আছে? কোনো পলিসি যখন এই সরকার আনে, সেটা শুধু আজকে এই অগ্নিপথ পলিসি নয়, যা এনেছো শেষ করতে দাও। সে তোমরা ডিমনিটাইজেশন করো, জিএসটি করো, যা এনেছো, না অগ্নিপথকে নিয়ে প্রথম সমস্যা 4 বছর পরে এই ছেলেটা কি করবে, তার ভবিষ্যৎ কোথায়? না সেকেন্ড কথা হচ্ছে 25% এর ওপরে যে 75
শতাংশ রয়েছে তাদের ভবিষ্যৎ কি, আচ্ছা, সুমন দা, এর উত্তর দিতে হবে। আমি আপনাকে জিজ্ঞেস করছি, সঞ্চালক হিসেবে জিজ্ঞেস করছি, এই যে এই ছেলেগুলো 4 বছর পরে কি করবে, আপনি যে কথাটা বলছেন, আচ্ছা এগুলো কি মিথ্যে? আপনি তাহলে আরটিআই করুন না, কেস ফাইল করুন না, সিএপিএফ, আসাম পুলিশ, সেন্ট্রাল প্যারামিলিটারি থেকে শুরু করে মার্চেন্ট নেভি, পেট্রোলিয়াম দপ্তর, সিকিউরিটি সার্ভিস, প্রাইভেট সার্ভিস, সার্ভিস সেক্টর। আচ্ছা ময়ূক, একটা প্রশ্ন আমি সঞ্চালককে করছি। ময়ূক, একটা প্রশ্ন তোমাকে করতে চাই। কিন্তু তার আগে না না, একটা প্রশ্ন ময়ূক আমি তোমার থেকে জানতে চাই। বলুন। আজকে তুমি বলো এই যে ছেলেগুলো যাবে, যারা জানবে 4 বছর পরে যাবে, মানে যারা অ্যাপ্লাই করবে, যারা মানে যারা apply ট্রেন করবে, পড়াচ্ছে, যারা apply বাস করবে, পড়াচ্ছে, তাদের যদি শুনে নিন সুমন দা শুনে নিন, তাদের যদি পুলিশ ভেরিফিকেশনটা ক্লিয়ার হয়, তাদের যদি পুলিশ ভেরিফিকেশন একদম ক্লিন এন্ড ক্লিয়ার হয়, সেনা প্রধান নিজের বলছেন যে কেন এই কথাগুলো করছেন। সঞ্চালকের থেকে একটা প্রশ্ন বলুন, অবশ্যই বলুন। স্থায়ী সেনাদের মতন এই ছেলেগুলোকেও তো ঝুঁকি নিতে হবে। তাহলে স্থায়ী সেনাদের মানে স্থায়ী সেনাদের মতন এই ছেলেদের ঝুঁকি নিতে হবে, মানে বুঝলাম না। না যখন ভারতীয় সেনাবাহিনী বা আর্মড ফোর্সের সবাই সীমান্তে যায় না, কিন্তু সীমান্তে যাওয়ার মতন যে প্র্যাকটিসিংটা, ওয়ার্ম আপটা, সেটা কিন্তু করে, যেটা আমি তো সেটাই বলছি। আমি তোমার সঙ্গে একমত ময়ূক, আমি তোমার সঙ্গে একমত, আমি একমত, কিন্তু বেনিফিটটা স্থায়ী সেনাদের মতন নয়। সুমন দা, আপনাদের দলে ক্যাপ্টেন অমরিন্দর সিং বলে একজন ছিলেন, তিনি বোধহয় আরো ভালো করে বলতে পারতেন, এখন তিনিও এখন নেই। আমি জানি না ভেটারানদের আপনারা জিজ্ঞেস করবেন, সুপ্রিয় কি বলবেন? মধ্যে অনেক তফাৎ হয়। একদম, সুপ্রিয় কি বলবেন? এই যারা এখানটায় অ্যাপ্লাই করবে এবং তাদের 4 বছর, সুপ্রিয়, তোমরা তৃণমূল ছাত্র পরিষদে কি উদ্বুদ্ধ করো ভারতীয় সেনাতে যাওয়ার জন্য, বা একটা শতাংশ যাতে ম্যান্ডেটারিলি যায়, দেশের কন্ট্রিবিউশনে আসে, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার যেরকম দেশের কন্ট্রিবিউশন আসে, সেনাবাহিনী? আমি জানি না, মানে এটা আমার প্রশ্ন। হ্যাঁ, তুমি ব্যক্তিগতভাবে যেহেতু প্রশ্ন করলে, আমি জানি না তুমি ব্যক্তিগতভাবে তৃণমূল ছাত্র পরিষদের কোনো কর্মসূচিতে গিয়েছো বা কভার করেছো কিনা। সেখানে গেলে তুমি দেখতে হবে, যখন আমরা তৃণমূল ছাত্র পরিষদ বলি, তার সাথে সাথে বলি 3টে শব্দ: শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম। ফলে কমিটমেন্ট, প্যাট্রিয়টিজম, এর প্রতি যে দলের ডেডিকেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো অনুষ্ঠান শুরু হয় বন্দে মাতরম বলে, শেষ হয় জয় হিন্দ বলে। ফলে এটা নিয়ে নতুন করে প্রশ্ন করবার কিছু নেই। আমি যে কথা বলছি, সেই জায়গায় তুমি যে তালিকাটা 3 বার পড়লে, আমি সেই তালিকার পাল্টা তোমাকে 2টো ছোট্ট প্রশ্ন করতে চাই। এক, এই বিলের খসড়ায় বলা আছে স্পষ্ট, তুমি দেখবে 25% নয়, বলা আছে আপ টু 25% সেনাবাহিনীতে সরাসরি অ্যাবজর্ব হবে এলিজিবিলিটির ভিত্তিতে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু 25% ছাড়া বাকি 75%-এর জব সিকিউরিটি কি? শুধু তালিকা ধরিয়ে দিলাম, সেটা জব সিকিউরিটি নয়। এই যে তুমি যে জায়গাগুলোয় বলছো, বাকি 75%-এর মধ্যে কত পার্সেন্ট এখানে কম্পালসারি ভিত্তিতে, মানে একেবারে কম্পালশনের জায়গা থেকে, সেখানে কত পার্সেন্ট অ্যাবজর্ব করা হবে? আমরা সবার করে কথা না বলে এক এক করে আমি সুপ্রিয়র এই কথার পাল্টা শঙ্কুদেব পান্ডার কাছে আসছি। কিন্তু সুপ্রিয়, আমাকে বলো 1991 সালে, মানে এখানে যারা বসে আছে তাদের বেশিরভাগটাই মাদার পার্টি, একসময় কংগ্রেস ছিল, এবং 1991, আচ্ছা আমাকে সুপ্রিয় একটা কথা বলো, র্যাডিক্যাল রিফর্ম বা কোনো প্রকল্প যখন শুরু হয়, আচ্ছা কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প তো রাজ্য সরকার নিয়েছে, প্রথম দিন থেকেই যদি স্পেকুলেট করা হয় যে এটা কি আদৌ ঠিক হবে, মানে এটাকে একটা নৈরাজ্য এবং নৈরাশ্য এই দুটোর মাঝামাঝি তোমরা কি সবসময় থেকে যাবে? কখনো নৈরাশ্য, আমরা কি ওই সূর্যের দিকে উম্মিদওয়ালি ধূপ, আশাবাদী হওয়ার কোনো জায়গা রাজনীতিতে নেই বোধহয়? আমি তোমাকে বলি যে ভারতবর্ষ, আমি 10 সেকেন্ড বলে নি যে ভারতবর্ষ, পান্ডার কাছে যাবো, অনির্বাণকে অনেকগুলো প্রশ্ন করার আছে, বলি যে অত্যন্ত মেধাবী প্রশ্ন। তুমি যে প্রশ্নটা করেছো না, যে আমাদের এখানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্প ভাবেন, যেমন দুয়ারে রেশন, একটা ঐতিহাসিকভাবে একটা অন্যরকম প্রকল্প, হঠাৎ প্রথম দিনই যদি রেশন দোকানে তালা দিয়ে দেয়, না আমি বলিনি, আরে প্রথম দিনই যদি রেশন দোকানে তালা দিয়ে দেয়, তুমি জানো একটা প্রশ্ন 4 বার করলে প্রশ্ন ওয়েটেজ বাড়ে না, বুঝে গেছি আমি তুমি যেটা বলতে, ধরো দুয়ারে রেশন একটা ড্রাস্টিক, মানে একদম প্যারাডাইম শিফট হয় এরকম একটা প্রজেক্ট, হঠাৎ করে অনেক লোক দরকার, একটা নতুন ডিজাইন দরকার। সেখানে আমরা কি করলাম, প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন। আমি যে কথাটা বলছি, এটাকে সেকেন্ড করেছেন লেফটেন্যান্ট জেনারেল বিনোদ ভাটিয়া। তিনি বলছেন যে এই যে অগ্নিপথ প্রকল্প, সেটাকে আরো ভাবনা চিন্তা করে ভারতবর্ষ সরকারের যদি সত্যিকারের আন্তরিকতা থাকতো, একটা পাইলট প্রজেক্ট চালু করতে পারতো প্রথম বছরের জন্য। কিন্তু সরকারের এই তড়িঘড়ি তাড়াহুড়োটা কেন? এর কারণ লুকিয়ে আছে প্রধানমন্ত্রীর কথার মধ্যে। প্রধানমন্ত্রী বলছে বছরে 2 কোটি চাকরি দেবে, 2014-তে বলছে। কত বছর হলো, কত কোটি চাকরি হয়েছে? শঙ্কুদা পারলে উত্তরটা পরের বছর পরের বক্তব্যে দিক। ফলে কেন পাইলট প্রজেক্ট নেই? সরকারের এই তড়িঘড়ি তাড়াহুড়োটা কি জন্যে? প্রথম কথা হচ্ছে, চাকরি দিলেও দোষ, চাকরিতে দেরি হলেও দোষ।
সুপ্রিয়দের বিরোধিতা করবার জন্যই সুপ্রিয় বিরোধিতা করছে। আমি সুমনদার প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই। যারা এই প্রজেক্টের আন্ডারে জয়েন করবেন, যতদিন তারা সেনাবাহিনীতে থাকবেন র্যাঙ্ক অনুসারে তারা ইকুয়াল স্ট্যাটাস পাবেন। কতদিন থাকবেন? আমাকে শেষ করতে দিন। ট্রেনিং তো হবে 6 মাস, অ্যাবজর্ব 6 মাস, তারপর 3 বছর টেনিয়ার। এক সেকেন্ড, তাহলে আপনি ইন্টারাপ্ট করুন, আমাকে তাহলে বলতে দেবেন না? আপনি বলুন, উত্তর দিন। এটা আমি সুমনদাকে উত্তর দিচ্ছি। এটা প্রথম, সুমনদার উত্তর আমি দিলাম। দ্বিতীয়ত, সুপ্রিয় এতক্ষণ ধরে বলেছিল যে 11খানা চেঞ্জ আছে। আমি বহুবার ওকে অনুরোধ করেছি যে 11টা চেঞ্জ বলুন, কোথায় কোথায় কি প্রবলেম আছে বলুন। আমাকে শেষ করতে দিন। বলুন 11খানা চেঞ্জ বলুন। বলুন 11খানা চেঞ্জ। বলুন 11খানা চেঞ্জ। বলুন 11খানা চেঞ্জ। তুমি বলো 11খানা চেঞ্জ। কেন মিথ্যা কথা বলছেন? এক এক করে মিথ্যা অপপ্রচার, চালাকি হয়ে গেছে। 11টা তুমি বলো, তুমি দায়িত্ব দিয়ে বলো 11টা চেঞ্জ নেই। বলো, তুমি বলো 11টা চেঞ্জ নেই, কত 1 সেকেন্ড লাগবে। তুমি বলো 11টা চেঞ্জ নেই। তোমার যদি সৎ থাকে, সদিচ্ছা থাকে, তুমি বলো 11টা চেঞ্জ নেই। তুমি বলো 11টা চেঞ্জ নেই। একটাই চেঞ্জ আছে, একটাই চেঞ্জ। বাকি 10টা চেঞ্জ জুমলা। আমি জুমলা অন এয়ার বলে দাও। বলো 10টা চেঞ্জ নেই, রাজনাথ সিং জুমলা। আপনি জুমলা বলো রাজনাথ সিং ভুয়া, বাকি 10টা চেঞ্জ নেই। এক সেকেন্ড, একটাই চেঞ্জ আছে। কোভিডের জন্য রিক্রুটমেন্ট 2 বছর হয়নি, বয়স ছেলেদের বেড়ে যাচ্ছিল, এটা জাস্টিফাইড ডিমান্ড ছিল। অথরিটি ডিসাইড করেছে, এজ লিমিট বাড়িয়েছে, এই চেঞ্জ আছে, আমি স্বীকার করছি। কিন্তু তারপরে আর কোনো চেঞ্জ আপনি দেখাতে পারবেন না যার জন্য অহরহ করে আপনারা নেগেটিভলি প্রচার করছেন। আমি সুমনদা, আমি আরেকটা উত্তর দিয়ে দিয়ে আপনার কাছে আসছি। সুমনদা, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা বারবার বলার চেষ্টা করছেন, সুপ্রিয় বলেছে যে আপ টু 25%। কেন আপ টু টেকনিক্যালি রাখা হয়েছে? কারণ দেখা গেল যে 25%-এরও এলিজিবিলিটি পাওয়া যাচ্ছে না। সেই অপশনটা রাখতে হয়। মানে স্কিমটা চালু হওয়ার আগেই তোমরা কি করে বুঝলে 25%-এরও পাওয়া যাচ্ছে না? কিভাবে বুঝলে? এই কথা বলবার সাহস, এই কথা বলবার সাহস যারা ট্রেনিংটা দেবে, সমাজ ট্রেনিং যারা দেবে, ভারতবর্ষ সেনাবাহিনী সৌর্য বিএসএফ এর বিরুদ্ধে বলে তোমরা কি পারো? কৈলাস বিজয়বর্গীয় বলে দিয়েছে। এইটা বলা সাহস কৈলাস বিজয়বর্গীয় আর নুপুর কি বলেছেন? কৈলাস বিজয়বর্গীয় বলেছেন আমাদের আমরা দেশকে ভালোবাসা আছে বলেছে। আমার বিজেপি অফিসার দাঁড়ানো ছিল, বেতন দিয়ে অ্যাকোমোডেট করি। তুমি তো শোনোনি ভাই, তুমি দক্ষিণ চব্বিশ পরগনা করি, তুমি দক্ষিণ চব্বিশ পরগনা করি জাস্টিফাইড বেতন দিয়ে। শোনোনি হয়তো, তোমাদের মনে নয় 2000 টাকা রাস্তায় চালাতে করিয়ে রাখি। তোমরা 2000 টাকা রাস্তায় দান করিয়ে রাখো। 2000 তুমি তো কৃষি করিয়ে রাখো, আমাদের লজ্জা করে না? প্রধানমন্ত্রী 2000 থাপ্পড় মেরে দিয়েছে। প্রধানমন্ত্রী একটা প্রশ্ন করছি, আমি সব মেনে নিলাম। বিরোধীরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমাদের বদনাম করছে, সেনাবাহিনীকে কালিমালিপ্ত করছে, তর্কের খাতিরে কোট আনকোট মেনে নিলাম। আজকে সারা উত্তর ভারত জ্বলছে কেন? সাধারণ যুবক যুবতীরা রাস্তায় নেমে তোমাদের এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করছে কেন? সবাই কি তোমাদের বিরুদ্ধে? সবাই তোমাদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে। উত্তর দাও, উত্তর তোমরাই তো দেবে। শান্ত না হলে আমি চিন্তিত হয়ে পড়ছি। একটু শান্ত হন, আমি বলি। তোমায় চিন্তিত হতে হবে না, তুমি উত্তরটা দাও। আচ্ছা সুমনদা, দেখুন যে যে জায়গায় গন্ডগোল হয়েছে না, খুব মাইনুটলি দেখবেন। সেই সমস্ত জায়গায় বিজেপি ক্ষমতায় রয়েছে। যে যে পকেটে হয়েছে, আমি জায়গা ধরে বলতে পারি, বিহারের একাধিক জায়গা হয়েছে, উত্তরপ্রদেশের একাধিক জায়গা হয়েছে। এই সমস্ত জায়গায় গভর্নমেন্ট পুরো ইনভেস্টিগেশন এত সেনাবাহিনীতে যায়। রাজস্থানে কি হয়েছে? বহু জায়গাতে অর্গানাইজড হয়েতে এটা অর্গানাইজ করা হচ্ছে। কারা অর্গানাইজ করছে? কারা করছে মানে বিরোধীরা করছে। বিরোধীরা করছে, আপনাদের লুস্টার করছে, আপনারা মিসলিড করছেন। অসত্য কথা এই তো বলছো, আজকের শোতে অসত্য কথা। আচ্ছা 1 মিনিট। না না, তুমি তোমার পলিসিকে সাবস্টেনশিয়েট করতে পারছো না। দাদা 1 মিনিট, বিরোধীদের দিকে আঙুল তুলছো, হ্যাঁ? এদিক ওদিক বেরিয়ে যাচ্ছো, এদিক ওদিক বেরিয়ে যাচ্ছো। আবার কতক্ষণ বলেছেন এখানে? এখানে কতক্ষণ বলেছেন? তোমরা ডিপ্লোম্যাটিক্যালি স্থায়ী চাকরি বন্ধ করার চেষ্টা করছো। এটাই হচ্ছে তোমাদের রিয়েল কনস্পিরেসি। সেই কারণে সেই কারণে 25টা স্টেপ এটা পড় হবে। সুমনদা, এই যে যতজন চাকরি ওখানে জয়েন করবে তার মধ্যে 25% ফর্মালি তাদেরকে সেনাবাহিনীতে অ্যাডপ্ট করা হবে স্থায়ীভাবে। আপনি এটা অস্বীকার করেন? আপনি বলেন যে এটা মিথ্যে কথা বলছেন। আমি আবার তাহলে আমি কেন বলছেন? তাহলে আমি কাউন্টার কেন বলছেন যে চাকরি আমরা বন্ধ করব? যদি 40% মিথ্যা কথা বলছেন, কেন 40% কেন মিথ্যা কথা বলছেন? কেন তাদের নেওয়া হবে না? যদি 40% এলিজিবল হয় কেন তাদের নেওয়া হবে না? উত্তরটা দিন। দেখুন আমার একাধিক, ঠিকই তো বলেছি, কেন পাইলট প্রজেক্ট করনি আগে? উত্তরটা দিন। আমার একাধিক বন্ধু আছেন যারা কর্পোরেটে কাজ করেন, যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার।
আমি তাদের অনেকের সাথে আলোচনা করেছি, তারা বলেছেন যে তারা এই বয়সে যদি এই অপরচুনিটি পেতেন তাহলে প্রথমে কয়েক বছর এখানে চাকরি করে তারপরে ডিসিপ্লিন ফোর্স হয়ে একদম তারা ঠিক তার এই জায়গাতে professional life-এ যেতে পারতেন। শঙ্কুদেব, আমি অনির্বাণের কাছে যাচ্ছি, আমি আছি একবার অনির্বাণের কাছে। অনির্বাণ প্রশ্নটা শুনে নাও, অনির্বাণ প্রশ্নটা শুনে নাও, অনির্বাণ প্রশ্নটা শুনে নাও, একবার একবার শুনে নিন প্রশ্নটা শুনে নিন। অনির্বাণের কাছে যাচ্ছি। অন্যরা একটু দাও, একটু শঙ্কুদেব পান্ডা একটু একবার থামো শঙ্কুদেব, একবার শুনে নাও প্রশ্নটা শুনে নাও, সময় চলে যাচ্ছে। অনির্বাণ প্রশ্নটা শুনে নাও। এই যে কথাগুলো বলা হচ্ছে, যে প্রশ্নটা কথা বলছি, শঙ্কুদেব পান্ডা যে কথাটা বললো, ডাক্তার ইঞ্জিনিয়াররাও গর্ববোধ করছে, শুনে নাও। অনেক ডাক্তার পর্যন্ত এখন তো কন্ট্রাকচুয়াল বেসিসে অনেক সরকার রাখছে, ইঞ্জিনিয়ারদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে রাখছে, এবং তার থেকেও বড় কথা, এটা ঠিক কে করবে? তুমি করবে না শঙ্কুদেব পান্ডা করবে? এটা তো দেশের যারা সেনাবাহিনী, তাদের যে কমিটি, ডিফেন্স মিনিস্ট্রি, তারা ঠিক করবে যে একটা বড় ঝাঁক কম বয়সী ছেলে মেয়ে, তাদেরকে যদি ইন্ডিয়ান আর্মিতে রাখা হয়, খুব ঠান্ডা মাথায় বোঝো কি হিসেবে রাখা হয়, কি রাখা হয় নয়, কি হিসেবে রাখা হয়, এটা দেখো সমস্যা। মানে ভারতবর্ষের ছেলেরা সেনাবাহিনীতে যাক, এটা আমরা চাই, ভারতবর্ষের সেনাবাহিনী আমাদের অহংকার, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কি হিসেবে রাখা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনের সমস্যা রয়েছে। বলে নি আপনি বলে দিন। অনির্বাণের কাছে যাচ্ছি। সুপ্রিয় শুনে নাও, পাল্টা প্রশ্নটা শুনে নাও। সুপ্রিয়, তার মানে তুমি বলছো যে কোম্পানিজগুলো তারা সবাই সিনিয়র এডিটর, সবাই সিইও, সবাইকে রাখবে না, ইন্টার্ন রাখা যাবে না, ট্রেনি রাখা যাবে সেনাবাহিনীর অপমান, না, অ্যাপ্রেন্টিস রাখা যাবে। এটা অবমাননা। সুপ্রিয় 30 সেকেন্ড নাও, কিন্তু এর উত্তরটা দাও। তুমি যে কথাটা বলছো, মানে আর্মিতে ফরমেশনটা একমাত্র, তার মানে শুধু মেজর, তার মানে শুধু হাই র্যাঙ্ক অফিসার, তাদেরকে রাখা হবে, অন্য কোনো ফরমেশনে রাখা যাবে না। 30 সেকেন্ড অনির্বাণ আসছি, জাস্ট 30 সেকেন্ড এই উত্তরটা দাও। প্রবলেমটা কোথায়? আমি প্রথম কথা বলি, প্রবলেমটা আরে তুমি তো জলপাইগুড়ির ছেলে, কত উত্তরবঙ্গের ছেলে সেখানে যেতে পারে, অগ্নিবীরদেরকে সাপোর্ট করো। তুমি রাজনীতির জন্য কি এটা শুধু করছো? জলপাইগুড়ির ছেলে না চালে বিশ্বাস নেই, সেই জায়গা থেকে যেহেতু এটা মোদি করেছে, বলো 32 সেকেন্ড নাও তুমি। আমি যে কথা বলছি যে এখানটায় সরকার যে ভাবনা চিন্তাগুলো করেছে, তার ইমপ্লিমেন্টিং জায়গাটায় কোথায়? আমি তো বারবার করে বলছি 6 মাস এদের ট্রেনিং পিরিয়ড, তারপর তার ওই আমাদের এখানে যিনি ছিলেন সেনাকর্তা, তিনিও বললেন যে বাকি 6 মাস লাগবে অ্যাবজর্ব হতে সেই রেজিমেন্টে ব্যাটালিয়ানে, বাকি 3 বছরের জন্য সে তার জীবন বাজি রেখে দেশমাতৃকার সেবার জন্য সে সেনাবাহিনীতে কাজ করবে। তারপরে সে পাবেটা কি? যেই সময় শেষ হয়ে গেল, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি যে আদর্শ আত্মত্যাগ, সেটা নিয়ে বলবার জায়গা নেই, কিন্তু বাকি 3 বছর পর তার জব সিকিউরিটিটা কোথায়? কাজের নিরাপত্তাটা কোথায়? বেশ, কাজের নিরাপত্তাটা কোথায়? আচ্ছা অনির্বাণ, আমাকে একটা কথা বলো। সুপ্রিয় যে কথাটা বলছে, তোমার সব সময় কি, মানে আমি জানি যে তোমার হয়তো নরেন্দ্র মোদীকে ভালো লাগে না, অমিত শাহকে ভালো লাগে না, ডিফেন্স মিনিস্ট্রিকে ভালো লাগে না, কেন্দ্রীয় সরকারকে ভালো লাগে না, তাই বলে দেশের যে পলিসিগুলো, আচ্ছা কালকে আমি আবারও কংগ্রেস মুখপাত্রকে প্রশ্ন করেছিলাম, আজকেও বলছি, কালকে হয়তো অন্য সরকার আসবে, অগ্নিপথ প্রকল্পটা থেকে যাবে। অনির্বাণ, বারবার এই মনস্কামনা, টুকরো করার মনস্কামনা, স্লোগান তোলার মনস্কামনা, অগ্নিপথ ভালো লাগছে না বলে কেন্দ্রীয় সরকারকে প্যাচে ফেলতে হবে বলে ট্রেন জ্বালানোর যেভাবে উস্কানি দিচ্ছে চারিদিক থেকে। পাপ্পু যাদবের আমরা ছবি দেখাচ্ছিলাম কালকে, পাপ্পু যাদবের মিছিলে, অনির্বাণ তুমি হয়তো জানো না, 100 টাকা করে বাচ্চাদেরকে দিচ্ছে। এইগুলো কেন অনির্বাণ? আচ্ছা, এবার উত্তরটা দিই। 30 সেকেন্ড। প্রথম কথা, কম বয়সীদের নিতে হবে, এটাই যদি যুক্তি হয়ে থাকে নিক না। এই 17 বছর বয়সী ইন্ডাক্ট করুক, 15 বছরের টেনিওর দিক, 20 বছরের টেনিওর দিক, অসুবিধাটা কোথায়? তারপরে পেনশনটা দিক, অসুবিধাটা কোথায়? 4 বছরই করতে হবে কেন? এটা 1। 2, রিফর্মই যদি করতে হয়, আমি একটা সামান্য রিফর্মের কথা বলি। এই সেনাবাহিনীর চাকরির পরীক্ষা কোন কোন ভাষায় হয়? আমাদের বাংলার যে ভাষা বাংলা, সেই বাংলা ভাষায় পরীক্ষা হয় না, তামিলে হয় না, মারাঠিতে হয় না, পাঞ্জাবিতে হয় না। এই বিভিন্ন যে ভাষাগুলি সংবিধান স্বীকৃত, সেইখানে সেই ভাষা হতে পারত, অনেক বেশি পার্টিসিপেশন হবে সেই পরীক্ষায়। 3 নম্বর কথা, এই যে বলবার বলছে বিরোধীরা উস্কাচ্ছে, একাধিক আর্মি বা আর্ম ফোর্সেসের ভেটারেন রয়েছেন, আমি কয়েকটা নাম বলি। জিডি বকচি সাধারণত বিজেপিকে সমর্থন করেন, উনি অব্দি এসে বলছেন এই প্রকল্প উইথড্র করা হোক। আরো একাধিক নাম রয়েছে, তাদেরকে শঙ্কুদারা বলবে যে ওরা উস্কাচ্ছে, ওরা করছে। শঙ্কুদেব পান্ডা পাল্টা দেখুন, যে কথাটা সুপ্রিয় এবং অনির্বাণ বললো তার পাল্টা। দেখুন, সিভিক পুলিশ
আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বেসরকারিকরণ। আমি এবং যদি এটাকে মডার্নাইজেশন ধরি তাহলে তো এই তর্কের কোনো জায়গা থাকে না। এক সেকেন্ড শেষ করতে দিন ভাই, আমি এতক্ষণ চুপ ছিলাম, শেষ করতে দিন। থ্যাংক ইউ বলবেন না পিপিপি মডেলের সাথে আর্মির কি সম্পর্ক? মানে এটা কি এবার বলে দিন, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে, কাকে বিক্রি করছেন আর্মিটা? আর্মিটা কাকে বিক্রি করছেন বলে দিন এবার। না উনি তো পিপিপি মডেল বলেই দিলেন, উনি আসলে সত্যি কথাটা বলে ফেলেছেন। থ্যাংক ইউ শঙ্কুদা। এবার বলুন কাকে বিক্রি করছেন? 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড। প্রথম কথা হচ্ছে আমি দায়িত্ব নিয়ে একটা কথা আজকে এখানে বলতে চাই যে আপনি দেখে নেবেন মহিব বাবু, 30 সেকেন্ডের সময় পেয়েছি বলে খুব দ্রুততার সাথে শেষ করব। এই প্রকল্পে বহু কর্পোরেট কোম্পানি, বহু মাল্টিন্যাশনাল কোম্পানি দেখবেন তারা বলবেন যে ভারতীয়দের তাদের স্টাফেদের প্রথমে এই ধরনের 4 বছরের জায়গায় সার্ভিস দিয়ে আসা উচিত এবং সেই অপরচুনিটির জায়গা তৈরি হবে। এই পজিটিভ অ্যাপ্রোচকে এরা ধ্বংস করে দিতে চান আমাদের দেশ সেবার চেষ্টাকে। আরে ভাই আপনি তো সভ্যতা সেকেন্ড 30 সেকেন্ডসের জায়গায় আপনাকে এক লাইন বলতে দেবো না, এক লাইন বলতে দেবো না। ইনি যদি চুপ না করেন আমি এক লাইন বলতে দেবো না, উনি যদি চুপ না করেন এক লাইন বলতে দেবো না, এক লাইন বলতে দেবো না। চাকরি করে 17 বছর বয়সে কে চাকরি করে কর্পোরেটে? 17 বছর বয়সে কে কর্পোরেটে চাকরি করে? আপনি বলুন, আপনি বলুন আগে। ওসব অযৌক্তিক কথা বলে লাভ নেই, ওসব অযৌক্তিক কথা বলে লাভ নেই। What is this going on? আরো টেনে যাবে, তুমি যত ইন্টারাপ্ট করবে টানতে থাকবে। ছেড়ে দাও না, তারপরে বলো না। অনির্বাণ বাবুদের সমস্যা যেটা হয়েছে, ইনি তো সরাসরি তৃণমূল নন, নামে তৃণমূল, সেজন্য এখন এনাকে বেশি চিৎকার করতে হয় তৃণমূলের থেকে। আমি এই বিতর্কে যেতে চাই না, আমি শুধু একটাই কথা বলতে চাই, এই প্রকল্পের যে সুবিধে একাধিক মানুষ নিতে চাইছেন তাদের শুধুমাত্র রাজনৈতিক এবং অনৈতিক উদ্দেশ্য নিয়ে টার্গেট করা হচ্ছে এবং বিরোধীরা অঙ্ক কষে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টুকরে টুকরে গ্যাংয়েদের মতো কোমর বেঁধে পকেটে পকেটে এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন। যারা ঘটাচ্ছেন তারা জানেন না যে চাকরি পাওয়ার আগে একটা পুলিশ ভেরিফিকেশন হয়। এই ধরনের ক্রিমিনাল কেসেস বা ব্যাকগ্রাউন্ড থাকলে সেক্ষেত্রে তাদের এটা আরও অসুবিধার জায়গা তৈরি করে দেবে। আমি আপনাদের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব যে আপনারা এই সুযোগ গ্রহণ করুন। যুবক যুবতীরা যে বয়সে বিপথে চালিত হন সেই বয়সে অন্তত এই রাজ্যের ক্ষেত্রে তো বলবো যে এসএসসিতে চাকরি নেই, রাস্তায় বসে থাকতে হচ্ছে, একটা সিভিক পুলিশের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই ধরনের ন্যাশনাল গ্রহণ করা। 30 সেকেন্ড, only 30 সেকেন্ড। ময়ূর 30 সেকেন্ড। আরে সবচেয়ে বেশি মুসলমান আমি কোন সেকেন্ড বুঝি না। আমি কোন 30 সেকেন্ড করে আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমি 30 সেকেন্ড করে প্রত্যেককে দিচ্ছি, কিন্তু অনির্বাণ প্রত্যেকের জন্য একটা করে প্রশ্ন। আমার সুমনদা আপনি আসছি। অনির্বাণ একটাই প্রশ্ন শঙ্কুদেব পণ্ডা এবং বিজেপির কাছে, কেন গেরুয়া নতুন রিক্রুটদের সরকারি পয়সায় আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছো? এর উত্তর দাও, এটা উত্তর দাও। ব্যাকডোর দিয়ে হবে। ভারতীয় সেনাবাহিনী রিক্রুটমেন্ট সম্পর্কে আপনি কি সন্দেহ প্রকাশ করছেন? আপনি ভারতীয় সেনাবাহিনীর যে ঐতিহ্য তাকে কি আপনি কালিমা লিপ্ত করতে চাইছেন? আপনারা এই দেশটা কোন জায়গায় নিয়ে গেছেন আপনারা জানেন না। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাই ঠিক 1.5 মিনিট বাকি আছে। শঙ্কুদেব পান্ডা, সুমন বাবু আপনারা বলেছেন। আমি অনির্বাণের কাছে যেতে চাই। অনির্বাণ তুমি বারবার একটা কথা বলছিলে 17 বছর। আচ্ছা রাশিয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে, তোমার স্বপ্নের সোভিয়েত রাশিয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে স্ট্যালিন থেকে শুরু করে পুটিন যে কাজটা করেছে, সুইজারল্যান্ড তোমার বোধহয় কোনো স্ট্যান্ড নেই সুইজারল্যান্ডকে নিয়ে। সুইজারল্যান্ডে যে কাজটা হয়েছে, ইসরায়েলে যে কাজটা হয়েছে, ব্রাজিলে তোমার স্বপ্নের ফুটবলের দেশ ব্রাজিল, সেখানে প্রত্যেকটা জায়গায় কম্পালসারি। অনির্বাণ এক্ষেত্রে দাঁড়িয়ে তো গণতন্ত্র নেই, এই ক্ষেত্রে কেন আছে কি বলবে? 30 সেকেন্ড। এটা কি সেই কম্পালসারি কোনো স্কিম? এটা কি কম্পালসারি কোনো স্কিম? সেটা তো নয়। যে দেশগুলোর সাথে তুলনা করা হচ্ছে সেখানে কম্পালসারি যে স্কিম সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এখানে যারা যাবে কম্পালসারিটা কোথায়? কম্পালসারিটা কোথায় ভাই? এটা কম্পালসারি? এটা কি কম্পালসারি? এটা কি কম্পালসারি? সবাই যাবে? সবাই কি যাবে? সবাই কি যাবে? আরে আগে এটা বলো কাকে বিক্রি করছো? আর্মির স্কিমটা কাকে বিক্রি করছো? প্রথম কথা 1 লাখ ভ্যাকেন্ট পোস্ট, 1 লাখ ভ্যাকেন্ট পোস্ট আর্মিতে 4 বছর শিক্ষা কর্মী, 4 বছর শিক্ষা কর্মী রিক্রুট করবে। সুপ্রিয় তোমরা জাতীয় স্বপ্ন দেখছো, তোমাদের জাতীয় অ্যাসপিরেশন রয়েছে। শঙ্কুদেব পান্ডা তো
আমাদের সময় শেষ। সুপ্রিয়, দেশ সর্বোপরি কোনো আপোষ নয়, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, রিপাবলিক বাংলা আমরা বারবার বলি। কোথাও গিয়ে তো মনে হচ্ছে যে দেশের জন্য লড়াইটা এবং দেশকে সংঘবদ্ধ করাটা, এটা প্রত্যেকটা জাতীয় দল যারা স্বপ্ন দেখছে জাতীয় দল হওয়ার, তাদের তো হওয়া উচিত। তোমাদের স্ট্যান্ড পয়েন্টটা কি হবে? দেশ সর্বোপরি, এই কথায় 1%, 0.0001% কোনো আপোষ তৃণমূল কংগ্রেস করে না, আগামী দিনেও করবে না। আমি যে কথা এখানে বলবো, যে তুমি যে প্রশ্নটা করলে যে অন্য অনেকগুলো দেশে এই মডেল, এরকম আশেপাশের মডেল রয়েছে, আমি বলছি যে আমি এথিক্সের বাইরে যাব না, আমি অন্য কোনো সংবাদ মাধ্যমের নাম নেব না। বাংলায় বাকি যে সংবাদ মাধ্যমগুলো যে সেটআপে চলে, তোমার চ্যানেলটাকে তুমি সেই সেটআপে চালাতে পারবে? প্রতিটা দেশের নিজস্ব আর্থসামাজিক কালচার রয়েছে, নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, সেই ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তিতে আমরা কেন অন্য দেশকে নকল করতে যাব? আমি সময় দিতে পারছি না, আমি 10 সেকেন্ড সম্পূর্ণ আমাদের এতদিনের সেনাবাহিনীর কাঠামো অন্য দেশকে রেখে আমি ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় অনেক ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই, কাল ফের কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।